প্রথমেই বলি, আমি শুধু বিষ্ণুপুর থেকে এসেছি আপনাদের কাছে। আগে জানতাম বর্ধমান জেলা রাসবিহারী বোসের জেলা, আর পূর্ব বর্ধমান মানে আমাদের ছোটবেলাকার এক কবিতার কথা মনে পড়ে যায়। আমাদের এই এলাকার মানুষ যে বর্ধমানকে সবাই চিনত, সেই ছোট একটা ছড়া, গুটি ছয় পায়রা ও গুটি কত হাঁসরে, আমাদের ঘরে ঘরে একসাথে বাসরে। স্বর্গীয় কুমুদ রঞ্জন মল্লিক, যিনি 1970 সালে পদ্মশ্রী পেয়েছিলেন, সেই কবির জায়গা পূর্বস্থলী উত্তরে ভারতীয় জনতা পার্টির সমর্থনে প্রচারে এসেছি স্মৃতিকলাদির ডাকে। আমাদের পূর্ব বর্ধমানের জেলা সভানেত্রী স্মৃতিকলা বসু আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের এলাকার নেতা তথা রাজ্যের নেতা। বর্তমানে তিনি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক মহাশয় উপস্থিত আছেন। এই জেলার পূর্বতন জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন। বর্ষিয়ার নেতা সাক্ষী গোপাল বাবু আছেন। বিধানসভার ইনচার্জ বিশ্বজিৎ পোদ্দার মহাশয় আছেন। বিধানসভার কনভেনার দেবব্রত রায় মহাশয় আছেন। পঙ্কজ দেব মহাশয় আছেন। জেলা কমিটির সদস্য অনিল দত্ত মহাশয়, সুজিত হালদার মহাশয় মন্ডল প্রেসিডেন্ট, সুদেব পণ্ডিত মহাশয়, নিতাই চক্রবর্তী মহাশয়, গৌতম হালদার মহাশয়, প্রতিমা সাহা মহাশয়, যুব মোর্চার কনভেনার প্রদ্যুৎ ভৌমিক মহাশয় আছেন। পূর্বস্থলী বিধানসভার 3টি পঞ্চায়েতের জেতা সদস্যরা আছেন। আমাদের সামনে যে ভারতীয় জনতা পার্টির মা ও বোনেরা, যারা এই সন্ধ্যেবেলায় বাড়ির কাজ ছেড়ে বাড়িতে এখানে উপস্থিত আছেন, সেই মায়েরা। আর উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির যুবকর্মী, ভারতীয় জনতা পার্টির মন্ডলের সমস্ত কর্মী নেতৃত্ব, পূর্বস্থলীর বাজারের পথ চলতি মানুষ, ব্যবসায়ী সমিতি সংগঠন, আমাদের স্টেশনে যারা ট্রেন ধরবার জন্য দাঁড়িয়ে আছেন, সবাইকে আমার নমস্কার ও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরিক অভিনন্দন। আজকে আমরা ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্তের জন্মস্থান, সত্যেন্দ্রনাথ দত্ত তার জন্মস্থান এই পূর্বস্থলী। আমরা একসময় বর্ধমান জেলাকে আমরা এই মধ্য বাংলা বা রাঢ় বাংলা আমরা সবাই জানতাম, যারা বাঁকুড়ার মানুষ আমরা সবাই আমরা বর্ধমানের দিকে তাকিয়ে থাকতাম। একসময় যদি ইতিহাস দেখা যায় তো বর্ধমানকে গোটা ভারতবর্ষ জানতো শস্য ভান্ডার, সবাই জানতো, পৃথিবী জানতো বর্ধমানে ধানের গোলা বর্ধমানকে বলা হয়। বর্ধমান কৃষকদের জায়গা, বর্ধমান আমাদের কৃষিজ পণ্য উৎপাদিত, সেই কৃষকরা যারা আমাদেরকে বাঁকুড়া পুরুলিয়া যারা পিছিয়ে পড়া এই পৃথিবীতে থাকতো তাদেরকে শস্য পাঠাতেন। আর আজ সেটা ছিল এক ইতিহাস। আর আজকে বর্ধমান বললে প্রথমেই যে ছবিগুলো আসে, যেখানে স্বপন দেবনাথ বর্তমানে তৃণমূলের প্রেসিডেন্ট, তার ছবি দেখলে প্রথমে লোকে বলে ওটা একটা চাকরি চোর, ওটা একটা জোকার, ওটা একটা জোকার, ওটা একটা জোকার। সত্যি তো, পূর্ব বর্ধমান আর বীরভূম, এটা বাঁকুড়া, আমরা সব একসাথে থাকি। আমরা তার মধ্যে বর্ধমানকে আমরা সবসময় আমাদের মাথার মুকুট বলে মনে করি। আর সেই বর্ধমান নামটাকে ভুলিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
এই বর্ধমানে আর এই বীরভূমে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, সেখানে এখন বলা হয় বোমার জেলা বীরভূম, আর বর্ধমানে বলা হয় তৃণমূল কংগ্রেস একটা মিথ্যাবাদী দল চালায়। আপনারা দাঁড়িয়ে বিবেককে জিজ্ঞেস করবেন তো, যারা এই তৃণমূলের নেতারা আছেন, এই বর্ধমান থেকে আসানসোল ভাগ হয়ে গেছে, আসানসোল জেলা হয়েছে, বর্ধমান আলাদা জেলা হয়েছে। বর্ধমান জেলার জন্য তৃণমূল কংগ্রেস কি দিয়েছে একবার জিজ্ঞেস করবেন না তৃণমূল নেতাদেরকে? এখানকার বিধায়ক, তাকে তো আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা বর্ধমান জেলাদের জন্য, এই পূর্ব বর্ধমানের জন্য, পূর্বস্থলীর জন্য কালীঘাট থেকে কি নিয়ে আসতে পেরেছেন? শুধু চাকরি চুরির খবর, কয়লা চুরির খবর, ভাইপো চুরি করছে আর আপনারা হাততালি দিয়ে বেড়াচ্ছেন। এটা কি বর্ধমান? যে বর্ধমান গোটা রাজ্যকে শাসন করত, যে বর্ধমান গোটা দেশে একটা দিশা দেখাতো, আর সেখানে এই জেলে একটা ভালো মন্ত্রী পর্যন্ত নেই। যে স্বপনবাবু আছেন, তিনি তো ভালো যাত্রা করেন, তিনি নেতা কবে থেকে হলেন? হ্যাঁ, হতে পারেন উনি আমার চেয়ে বয়স বেশি, কিন্তু বাস্তব কথা বলুন তো স্বপনবাবু, যে আপনি কলকাতার কালীঘাট থেকে, রাজ্য সরকার থেকে এই পূর্বস্থলীর জন্য, পূর্বস্থলী উত্তর বা পূর্বস্থলী দক্ষিণ বা বর্ধমান জেলার জন্য আপনি কোন জিনিসটা নিয়ে এসেছেন? একটা প্রজেক্ট, একটা কারখানা নেই, একটা কোল্ড স্টোরেজ নেই, একটা রেলের লাইন নেই, একটা বাঁধ নেই। আপনি কি করছেন? আপনার যে সম্পত্তি, এখানের যে বালি, এখানের যে কৃষকদের রাসায়নিক সার, 26 যে রাসায়নিক কৃষকদের সার, সেটা কালোবাজারি করে বিক্রি করছেন। আপনারা তো চুরির জন্য আছেন, আর চুরি করে মানুষকে বলছেন আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। লজ্জা করে না? লজ্জা করে না? এই মা বোনদের সিঁদুরটা আপনারা কেড়ে দিচ্ছেন। একটা মা বোনের স্বপ্নটাকে আপনি চুরি করছেন। একটা মা প্রথমে সে ভাবে কিছু থাক আর না থাকুক, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা কবির কোথায়, আমার মায়েরা তো তাই ভাবে। এই সন্ধ্যেবেলায় গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত ঘরের সামনে মাড়ুলি দিতে দিতে, সন্ধ্যা প্রদীপ জ্বালতে জ্বালতে একটাই কথা ভাবে, আমার ছেলে বাড়ি ফিরলো তো, আমার মেয়ে বাড়ি ফিরলো তো। কিন্তু কি না, কিন্তু বর্ধমানে আজকে বলতে পারবেন একটা শিক্ষিত যুবক এই বর্ধমানে চাকরি পেয়েছে, একটা শিক্ষিত মহিলারা এই বর্ধমানে কাজ পেয়েছে, এই রাজ্যে কাজ পেয়েছে। এখানকার শিক্ষিত মহিলারা তারা প্রত্যেকেই এই রাজ্য ছেড়ে হয় ব্যাঙ্গালোর, নাহলে গুজরাট, নাহলে দিল্লি, না হলে উত্তরপ্রদেশ চলে যাচ্ছে, আর না হলে বিদেশ চলে যাচ্ছে। আর তৃণমূলের নেতারা বলছে কেন তোমাকে তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। লজ্জা করে না? আমি তৃণমূলের জামাই, তৃণমূলের চ্যাটার্জি বাবুকে বলতে চাই, আপনার ঘরের অনেক ভাইজি, অনেক জন আছে, পারবেন? পারবেন তৃণমূলের কোন নেতাকে, যারা লক্ষ্মী ভান্ডার পায়, যারা তৃণমূলের নেতা আছে, তাদের ঘরে বিয়ে দিতে পারবেন? তাহলে বুকে জোর গলায় বলুন যে আমি লক্ষ্মী ভান্ডার পাই, আমি তাহলে সেই ঘরে বিয়ে দেব। কেন পারবেন না? আপনারা মানুষকে ঠকাবেন, আর আপনারা নিজেদের ঘরের মেয়েকে, যারা তৃণমূলের নেতা, তাদের ঘরে বিয়ে দিতে পারবেন না? লক্ষ্মী ভান্ডার পাই, লক্ষ্মী ভান্ডার পাই। আরে মা লক্ষ্মীর নামটা তো আপনারা অপবিত্র করে দিয়েছেন। লক্ষ্মী ভান্ডারের নামটা মা লক্ষ্মী, সেটা অপবিত্র করে দিয়েছেন। মা লক্ষ্মী, এই যে আস্তে আস্তে দেখলাম পেঁয়াজ চাষ হচ্ছে, সবাই অর্থকরী ফসল, আলু চাষ হবে অর্থকরী ফসল, কিন্তু আলু চাষিদের একটা বার ভেবে থেকেছেন? আলু চাষিরা সেই আলু আজকে অন্য রাজ্যে বিক্রি করতে পারছে না। আলু চাষিরা আত্মহত্যা করছে। এই পূর্বস্থলীর, এই পূর্ব বর্ধমানের অনেক কৃষকরা আত্মহত্যা করছে। কোল্ড স্টোরেজের যারা আলু রাখে, তাদের আত্মহত্যা করতে হচ্ছে। কেন? কারণ সেখানে তোলাবাজি দিতে হয়, সেখানে কাটমানি দিতে হয়। একটা মিথ্যে ঝুড়ি নিয়ে বসে আছে, যেমন মমতাদি বলেন, উনি সব জানেন। উনি শিক্ষা ব্যবস্থাটাকে লাঠি উঠিয়ে দিয়েছেন, উনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন। তার কবিতা হচ্ছে এপাং ওপাং ঝোপাং, যেখানে আমরা সত্যনাথ দত্তের আমরা কবিতা পড়তাম, ছন্দের জাদুকর বলতাম,
আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কবি হচ্ছেন এপাং ওপাং ঝোপাং নিন। এটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি যুবকদের? যুবকদের ভবিষ্যৎ হলো পড়াশোনা করার পর অন্য রাজ্যে চলে যাওয়া। সেই রাজ্যে কারা আছে ভাই? সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টি। সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আছে। আজকে আসাম আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে, আর আমরা এখানে হাততালি দিচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। এখানে উড়িষ্যা ছোট ছোট একটা রাজ্য, উড়িষ্যার আদিবাসী নেতা আমাদের মুখ্যমন্ত্রী, তিনি 94,000 কোটি টাকা কলকাতা থেকে নিয়ে চলে গেলেন। উড়িষ্যায় শিল্প বিনিয়োগ হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই। আমি মাদেরকে বলবো, বোনেদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কিসের ভয়? 18% আজকে ভয় পাচ্ছেন। কালকে আপনাদের বাড়ির বউকে, বাড়ির বোনকে, বাড়ির বউকে, বাড়ির মাকে সবাইকে বোরখা পরতে হবে। সবাইকে বোরখা পরতে হবে। এখন যদি 18%কে ভয় পান, আমি শুধু অনুরোধ করব, তৃণমূল দলটা চালাচ্ছে কারা? তৃণমূলের দল চালাচ্ছে পীরজাদারা, তৃণমূলের দল চালাচ্ছে আইপ্যাক, তৃণমূলের দল চালাচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে তারা। আর সবাই যদি ওদেরকে ভয় পায়, তাহলে একদিন আমার বাড়ির ভবিষ্যতে মা বোনদেরকে বোরখা পরতে হবে, সেই বোরখা পরে ঘুরতে হবে। আমি বলতে চাই, ভয় করবেন না। আমি 19 সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলাম। 18 সালে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, তুমি একটা চোর। আমি বলেছিলাম, ভাইপো হরিদাস একটা চোর। হরিদাস নামটা যদি কাউর দেওয়া, ভাইপোকে সেটা আমার। আমি বলেছিলাম, ভাইপো একটা হরিদাস। মানুষকে ভরসা জাগিয়েছিলাম। আমি জনগণকে বলেছিলাম যে 20% লোক, একটা 20টা লোক আপনার বোম নিয়ে এলো আপনার পাড়ায়, আর 1000 জন ভোটার, 1000 জন যদি 20টা বহিরাগত লোককে ভয় পায়, তাহলে কিন্তু সারা জীবন গুটিয়ে যেতে হবে। আপনারা যাকে খুশি ভোট দিন। 2019 সালে মানুষ দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে আমাকে 78,000 ভোটে জিতিয়েছিল। ওরা অনেক কাউন্টিং এ গোলমাল করে, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করে বলছি, আমি এলাকার মানুষের কাছে একটা কথাই বলবো, আজকে 18%কে ভয় পাচ্ছেন, কালকে 30% হবে ভয় পাবেন। মালদাতে আমাদের সোনাগুড়িদের অবস্থাটা খুব খারাপ, ডায়মন্ড হারবার খুব খারাপ, দক্ষিণ চব্বিশ পরগনা খুব খারাপ, মুর্শিদাবাদেও খুব খারাপ, বর্ধমানও বেঁচে আছে। তার জন্য আমাদের হাতে হাত মেলাতে হবে বন্ধু। অনেকেই ভাববেন তাহলে সরকার আসবে কি করে? আমি নিশ্চিত করে বলতে পারি, এইবার সরকার আমরা পাবো। গোটা ভারতবর্ষে আসামে 40% মাইনরিটি মুসলিম। আমাদেরকে ভোট ওরা 2% বেশি দেয় না। আমরা তাদেরকে বলি, তাদের জন্য কাজ করি। আমাদের নরেন্দ্র মোদীজি প্রত্যেকের ঘরে ঘরে চাল পৌঁছে দিয়েছেন কোভিডের সময়, প্রত্যেকের জন্য শিক্ষা ব্যবস্থা করছেন, প্রত্যেকের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও করছেন। কিন্তু সেখানে উনি জাতি দেখেননি, কিন্তু মুসলিমরা আমাদেরকে ভোট দেন না, আমরা সেটাও জানি। কিন্তু আসামে 40% থাকা সত্ত্বেও আমরা সরকার গড়েছি। আমি বলবো, এই পূর্ব বর্ধমানে আমার কাছে জীবনের একটা বড় চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, সামনাসামনি লড়াই করতে, রাজনৈতিকভাবে লড়াই করতে, কূটনৈতিকভাবে লড়াই করতে। 28টা বিধায়কের সিট আমাকে দায়িত্ব দিয়েছে, পার্থদাকে সাথী করেছে, আর আপনাদেরকে সাথী করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনারা সাথে থাকেন, 28টার মধ্যে আমরা 24টা সিট বিজেপি জিতবে, বিজেপি জিতবে, বিজেপি জিতবে। কারণ কেন জানেন? কারণ আমরা সনাতনীরা এখনো এই লোকসভায় আমরা 80% আছি, 80% আছি। আর আমরা 80% চুপ করে থাকবেন না। কারণ একটা জিনিস জেনে রাখুন, ইতিহাস যতবার যুদ্ধ হয়েছে সবই জাতি নিয়ে, ইতিহাস যতবার যুদ্ধ হয়েছে সবই কিন্তু ধর্ম নিয়ে হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মুসলিম ভাইদেরকে একটা কথা বলবো, যেখানে মুসলিমরা হিন্দুদের কাছে থাকে সেখানে সুরক্ষিত থাকে, কিন্তু যেখানে 80% মুসলিম আর 20% হিন্দু, সেখানে কেউ সুরক্ষিত থাকে না। আমি এখানকার চ্যাটার্জি বাবু বিধায়ক আছেন, আমি তাকে বলবো, তার যদি এত ইচ্ছে, আপনি কোন মহল্লাতে একটা বাড়ি কিনে থাকুন, তার পরিবারকে রাখুন, সেদিন জানবো যে হ্যাঁ আপনি মানুষের কথা বলছেন। কই আপনি পারবেন না তো থাকতে?
মুসলিম মহল্লাতে গিয়ে থাকুন, পারবেন না থাকতে, কারণ আপনাকে তাড়িয়ে দেবে। আমার মুসলিম নিয়ে কোনো রাগ নেই, কিন্তু বাস্তব সত্যি ভারতীয় জনতা পার্টি দেশের কাজ করবে, কিন্তু বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গা এসছেন তাদের একটাই কাজ হচ্ছে হিন্দু বিরোধী এবং সনাতনী বিরোধী কথা বলা। কখনো তৃণমূল নেতাকে দেখেছেন? আমাদের যখন বাংলাদেশের দাস ভাই হত্যা হলো তখন তো একবারও বলেনি কেন ভাই ওখানে হত্যা হয়েছে। যখন বাংলাদেশে এত হিন্দুদেরকে বিতাড়ন হচ্ছে তখন তো একবারও বলছে না কেন বিতাড়ন হয়েছে। সিপিএম এর নেতারা অনেকেই বলবেন যে সিপিএম ভালো ছিল। আমি সিপিএম নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা কেন বাংলাদেশ ছেড়ে কেন কলকাতা এসে আছেন? আপনাদের ওখানে জমি ছিল, আপনাদের ওখানে বাড়ি ছিল, আপনাদের ওখানে ঘর ছিল, সবই তো ছিল, তাহলে আপনাকে আসতে হলো কেন বাংলাদেশ থেকে? কারণ পরিষ্কার কথা, ওখানকার মুসলিম সম্প্রদায়কে আমাদেরকে থাকতে দেয়নি, ওখানকার ধর্ম আমাদেরকে থাকতে দেয়নি, ওখানকার থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল। আর কোথায় পালাবেন? বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা এলাম, পশ্চিম বাংলা থেকে দিল্লি যাচ্ছি, কিছু আপনার ব্যাঙ্গালোর যাচ্ছি, কিন্তু পালাতে পালাতে আর কোথায় পালাবেন? কিন্তু নিজের জমিকে আমরা যদি শক্ত করি, আমাদের নিজের জমি, নিজের বাপের জমি, নিজের পৈতৃক ভিটা যদি আমরা সম্পত্তি রক্ষা করতে পারি তাহলে কোথাও পালাতে হবে না। আর তার জন্য ভারতীয় জনতা পার্টিকে দরকার। যে প্রধানমন্ত্রীজি এই পশ্চিম বাংলার জন্য 13,000 কোটি টাকা রেলের প্রজেক্ট করেছেন, সেদিন সিঙ্গুরে 830 কোটি টাকা রেলের প্রজেক্ট করেছেন, আর মমতা দি সর্ষে ছড়িয়েছেন। আমাদের ওখানে এই পুরো এরিয়াতে অনেক রেলের প্রজেক্ট করছে। আমি আপনাদেরকে বলছি, কথা দিচ্ছি, যা স্বপন দেবনাথ পারেননি, যা চ্যাটার্জি ওরা পারেননি, এখানকার সাংসদ যিনি আমার ছোট বোনের মতো, সেই শর্মিলা গিয়ে লোকসভায় দাঁড়িয়ে একটা দাবি আদায় করতে পারছেন। আমি আপনাদেরকে বলছি, এই লোকসভায় জামালপুর রেল লাইন হোক বা যে কোনো রেল লাইন হোক, প্রত্যেকটা জায়গার তথ্য, প্রত্যেকটা জায়গায় কাজ আপনাদের করে দেখবো। জামালপুর রায়না এটাও করে দেখাবো আপনাদের কাছে। মুখে কথা বলে চলে যায়, কাজ করি না তা নয়। বিষ্ণুপুরটাকে নতুন করে সাজিয়েছি। মানুষ 3 বার সাংসদ করেছেন, একবার বিধায়ক ছিলাম। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখুন, তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিমের ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া, এটা কথা মনে রাখবেন। যদি এটা করতে পারেন তাহলে তৃণমূলকে ভোটটা দেবেন। আমার এই কারণে বলছি, কারণ ওরা বলছে বাংলা ভাষাকে বিজেপি পছন্দ করে না। বাংলা ভাষাকে যদি বিজেপি পছন্দ না করছে তাহলে আমরা সাংসদরা এত প্রকল্প আনছি কি করে? আমরা গঙ্গার নিচে মেট্রো আমরা করেছি, ভারতীয় জনতা পার্টি করেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। গঙ্গার নিচে মেট্রোটা যদি কেউ করে থাকে, নরেন্দ্র মোদী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে শিল্প তাড়িয়ে দিয়ে যুবকদের স্বপ্নটাকে চুরি করে শুধু বলছেন বাঙালি বিরোধী বিজেপি। বাঙালি বিরোধী নয়, বাঙালি বিরোধী যদি হয় তাহলে গুজরাটে প্রচুর বাঙালি কাজ করছে, তাদেরকে তাড়িয়ে দিত। আজকে ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি কাজ করছে, তাদের তাড়িয়ে দিত। দিল্লিতে প্রচুর বাঙালি কাজ করছে, তাদেরকে তাড়িয়ে দিত। কেউ বলতে পারবেন যে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে? আজকে বেলডাঙ্গায় কি ঘটেছে, এখান থেকে বেশি দূর নয়, বেলডাঙ্গায় কি হয়েছে? আমি আপনাদেরকে একটা কথা খুব পরিষ্কার বলছি, এটা আপনাদের কাছে নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। বিজেপির একজন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে বলছি, একজন সাংসদ হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, কোন সনাতনীদের নাম কাটা যাবে না, কোন সনাতনী ভাইদের নাম কাটা যাবে না এসআইআরে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানকার বিএলওরা আরো যারা আছে, তারা অরিজিনালি তৃণমূলের কথা শুনে আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনাদেরকে পাঠাচ্ছে। যুবকদের কাছে চিঠি পাঠাচ্ছে একটাই কারণে, শুধু একটা অজুহাত দিয়ে দিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছে, নির্বাচন কমিশনার সেটা বলেনি। আমি নিশ্চিত করে বলতে পারি কোন সনাতনী হিন্দুর নাম কাটা যাবে না, যাবে না, যাবে না, যা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু বলুন তো, কেন বাংলাদেশি মানুষদেরকে আমরা মেনে নেব? যে বাংলাদেশিরা 15 বছর ধরে 1400 কিলোমিটার জুড়ে
যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, সেখানে প্রতিদিন রোহিঙ্গা আসবে, প্রতিদিন বাংলাদেশি মুসলিম আসবে, আর আমরা তাদেরকে মেনে নেবো? কেন মানবো ভাই? আমার জমি, আমার ঘর, আমার পশ্চিম বাংলা, আমার দেশ, আমার জায়গায় তোমায় কেন থাকতে দেবো ভাই? আমাদের সম্পত্তিটাকে তৃণমূল কংগ্রেস লুট করছে। ভাইপো কোটি কোটি টাকা তোলা তুলছে। এখানকার বিডিও অফিস থেকেও 10% কাটমানি কালীঘাটে পৌঁছে যায়। এখানকার জেলা পরিষদ থেকেও 6% টাকা কালীঘাটে পৌঁছে যায়। আমি বলতে চাই, এখানে আদিবাসী ভাই বোনদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? যে আদিবাসী ভাই বোনদের জমি কেড়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, যে আদিবাসী ভাই বোনদেরকে, আদিবাসী মেয়েদের উপরে যেখানে জিহাদি গোষ্ঠী শুধু বিয়ে করে সেই মেয়েদেরকে তাড়িয়ে দিচ্ছে, শুধু জমিটা হস্তান্তর করছে, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো কিছু মাথা গলাচ্ছে না। আর শুধু আমরা যদি সবাই চুপ করে থাকি, একদিন কিন্তু আমি বলে রাখলাম, আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার। আমি পূর্বস্থলীর মানুষের কাছে আশাবাদী। আমরা মাত্র 6000 ভোটে হেরেছি, কিন্তু এইবার প্রায় এখান থেকে প্রায় 9000-এর উপরে মৃত ভোটার কাটা গেছে। পূর্বস্থলী আমরা জিতবো, এটা নিশ্চিন্ত করে বাড়ি যান, নিশ্চিন্ত মনে বাড়ি যান। আর সবাইকে বলবো, ভয় করবেন না। ভয় করলে ভীতু হবেন। ভয়ের কি আছে? শুধু মনে রাখবেন একটা কথা, আজকের ভয় আগামী দিনের বিপদ, আজকের সাহস আগামী দিনের সফলতা। আজকের যদি সাহস থাকে তো আগামী দিনে সফলতা পাবেন। আমি যুবকর্মীদেরকে বলবো, আমি মানুষকে বলবো, ভোটের দিন সজাগ থাকবেন। আপনারা অনেকে বলবেন কাউন্টিং এ চুরি করবে, আমি নিশ্চিন্তে দায়িত্ব নিয়ে বলছি, এইবার একটা মাসিও বলবে না যে বিডিওরা, যে এসডিওরা চুরি করা খেলা দেখায়, তাদেরকে আমরা খেলা দেখাবো। কাকে বলে ভোটের রাজনীতি আর কাকে বলে কাউন্টিং, কাকে বলে কাউন্টিং আমরা দেখিয়ে দেব। যুবকর্মীদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, বাড়ি বাড়ি ঘুরুন, মানুষকে বলুন, মানুষ রেডি আছে। এখানকার ব্যবসায়ীও জানেন যে আমি তৃণমূলকে ভোট দেব না, তৃণমূলের সঙ্গে থাকবো। তৃণমূলের নেতা নেই, মানুষ নেই, লোক নেই। তৃণমূলের শুধু কয়েকটা রোহিঙ্গা ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে যদি আজকে ভয় করেন, বিপদ বাড়বে বন্ধু। জেনে রাখবেন, আজকের যদি তৃণমূলকে ভয় পান, তো আপনার মেয়ের ভবিষ্যৎ হবে বোরখা পরে থাকা আপনার মেয়ে থাকবে, আর 4টে করে বউ থাকবে, তাদেরকে আপনি দেখতে থাকবেন। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন যে আমি আমার ভবিষ্যতের ছেলে মেয়েকে নষ্ট করতে দেব না। বেশি কিছু বলবো না। আমি আবার বলি, এই বর্ধমানের দায়িত্ব আমি নিয়েছি, দল আমাদের দায়িত্ব দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি যে আজকে পূর্বস্থলী উত্তর বিধানসভার ERO, BLO, BDO এসআই নিয়ে যে ধমক দেয়, এখানের বিধায়ক তাদেরকে খুব ধমকাচ্ছে। আমি বিধায়ককে বলি, আপনি ধমকান আর চমকান, এইবার আপনি আপনার পাশে এক্স MLA লিখে রাখুন। এই এক্স আপনি লিখে রাখুন যে এক্স MLA বিধায়ক বাবু। আর 1.5 মাস পরে বিজেপি খেলা দেখাবে। আপনারা আরো 1 মাস খেলে নিন, 1.5 মাস পর বিজেপি খেলা দেখাবে। সেই খেলাটা আপনাকে এক্স করে ছাড়বো। আর বর্ধমান জেলায় তৃণমূলের কোন সবুজ পতাকা থাকবে না, গেরুয়া পতাকা থাকবে, গেরুয়া পতাকা থাকবে, গেরুয়া পতাকা থাকবে। সবাই ভালো থাকবেন। লড়াইটা চলুন সবাই মিলে করি। বর্ধমানে 7-এর মধ্যে 7 জিতবো, তার জন্য লড়াই চালিয়ে যাব। সনাতনীরা এখন 40%কে ভয় পাবেন না। যেখানে যে সিটে 40% আছে না, তারা বলছে মুসলিমরা সব এক। আমরাও বলি সনাতনীরা সব এক, সবাই এক, সবাই এক, সবাই এক। বিজেপি এক, বিজেপি এক, বিজেপি এক। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। বিজেপি জিতবে, বিজেপি জিতবে, বিজেপি জিতবে। জয় শ্রীরাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।